সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আমার বাম দিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদোকি তোজে, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও শেখ হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 25 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2013 সাগররুনি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর 2 বার বরখাস্ত করেও পুনর্বহাল। তিতাস গ্যাসে 61 লাখ টাকার তেল চুরি। 2014 আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ছে ডক্টর কামাল। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ কেশাপের। 2015 রাজশাহীতে সড়ক দখল করে নৌমন্ত্রীর সমাবেশ। মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অ্যামনেস্টি। 2016 বিচার হলেও বিদ্রোহের কারণ নিয়ে সংশয়। পিলখানা হত্যাকাণ্ডের 7 বছর। 2017 প্রতিদিন গড়ে একটি শিশু খুন। বছরের প্রথম 1.5 মাসের চিত্র। ধর্ষণের শিকার অর্ধেক শিশু। ইট ভাটা দখল নিয়ে দুপক্ষের অভিযোগ। 2018 বড় ভাইদের কাছে অস্ত্র চেয়ে চিনতে নেয় ওরা। অস্ত্র দেন ছাত্রলীগ যুবলীগের কিছু নেতা। বীরত্ব দেখানো শেষ হলে অস্ত্র ফিরিয়ে দেন কিশোররা। 2019 হবিগঞ্জ সিভিল সার্জন অফিসে কোটি টাকার টেন্ডার দুর্নীতি। ঠাকুরগাঁও ফায়ারিং takes cognizance of complaints against BGB member। 2020 ভিপি নুরুল হক ও তার সহযোগীদের উপর হামলা। তদন্তের শেষ কবে কেউ জানে না। 2 বছরেও শুরু হয়নি ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম। ইউপি সদস্যের 2 চোখ উপড়ে নিল দুর্বৃত্তরা। 2021 কাশিমপুর কারাগারের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের মৃত্যু। 2022 অপরাধ বেশি তেজগাঁওয়ে, খুন ওয়ারি ও মিরপুরে। রাজধানীতে অপরাধ চক্র। 2023 খুনের মামলা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে 11 বছরের অপেক্ষা। পটুয়াখালীতে বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। 14 years of VDR mutiny, justice yet to be delivered. Plotters still remain unidentified. আতাউর রহমান ঢালী, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম বন্দুকযুদ্ধে 51 দিনে নিহত 47। আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ছে, এটি ডক্টর কামাল হোসেন বলেছিলেন, এই মন্তব্য করেছিলেন। এই হত্যাগুলো ক্লাসিক্যাল ফ্যাসিবাদের কোন উপাদানের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ বলে আপনি মনে করেন? শেখ হাসিনা স্বৈর শাসকদের থেকে শিক্ষা নিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে যে কিভাবে সারা জীবন ক্ষমতায় থাকা যায়। রাষ্ট্রের মালিক যে জনগণ, এটা প্রথম অস্বীকার করেছে আওয়ামী লীগ, প্রথম। এবং সেটা শেখ মুজিব প্রথম বিচার বহির্ভূত হত্যা। এর আগেও হয়েছে, কিন্তু একটা রাজনৈতিক নেতা সিরাজ শিকদার, কি অপরাধ সিরাজ শিকদার মুক্তিযুদ্ধে পেয়ারা বাগানে 8 ঘর কুড়িয়ে আনা পেয়ারা বাগানের নিজস্ব বাহিনী নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। একজন বিশেষ মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার। সেই সিরাজ শিকদারকে অ্যারেস্ট করে কি অপরাধ? সিরাজ শিকদার এই স্বাধীনতাকে স্বীকার করে নেই, যে স্বাধীনতায় ভারত হস্তক্ষেপ করেছে, যে স্বাধীনতার পরে যে 25 সালা চুক্তি করেছে সেটাকে স্বীকার করে নেই। সেই সিরাজ শিকদারকে বিচার ছাড়াই হত্যা করা হলো এবং
30,000 জাসদ সহ বামপন্থী নেতাদেরকে, যারা সকলেই মুক্তিযুদ্ধের ছিলেন, তাদেরকে হত্যা করা হলো। এবং এই হত্যার পরিণতিতে আপনি দেখেন বাংলাদেশে তাদের লুটপাটের কারণে শেখ মুজিব নিজে বলছে যে 7 কোটি কম্বল আনলাম, আমার ভাগের কম্বল কই? বলে দেশে মানুষ পায় ভালো মানুষ, আমি ভাগে পাইছি চোর। দেশে যে দুর্ভিক্ষ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এত মোটা রুটি খেয়েছি 74 সালে। যে বাঙালি রুটি না খাওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে, যে চাউল চাই, সেই বাঙালি 74 সালে এত মোটা রুটি খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে দুর্ভিক্ষটা হইল, দুর্ভিক্ষের, হ্যাঁ, দেশের যোগাযোগ ব্যবস্থা খারাপ ছিল, এটাও একটা কারণ ছিল, কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল আওয়ামী লীগ যে রিলিফ কমিটি করেছিল, চেয়ারম্যান, সমস্ত আওয়ামী লীগের নেতারা স্থানীয় রিলিফ কমিটির চেয়ারম্যান, এই তারা লুটপাট করে ফুলে ফেপে লাল হয়ে গেল। শেখ মুজিবুর রহমান দুঃখ করে গাজী গোলাম মোস্তফাকে বলতে হয়েছিল, গাজী 7 কোটি কম্বল আনলাম, আমার ভাগের কম্বলটা কই? 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের মানুষের উপর দিয়ে শেখ মুজিব বলেছিলেন, লাল ঘোড়া দাবড়ায় দেব। লাল ঘোড়া দাবড়ায় দেওয়া কি? লাল ঘোড়া হলো সেই প্রাচীন রোমে কৃতদাসরা যখন বিদ্রোহ করত, তখন এই লাল ঘোড়া দাবড়ায় দেওয়া হতো। আর উনি তখন বক্তব্য দিয়ে বললেন, লাল ঘোড়া দাবড়ায় দেব। আওয়ামী লীগ দেখেন 75-এর এই হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত বলে যে ইট ওয়াজ এ কনস্পাইরেসি, অর্থাৎ তাদের কোনো ধরনের ভুল ছিল না। তারা ইতিহাসের এই ভুল স্বীকার করেন না এখনো পর্যন্ত। এই যে 5ই আগস্ট পালিয়ে গেলেন, এত গণহত্যা তারা স্বীকার করেন না, এখনো বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ তাদের এই ন্যারেটিভ চেঞ্জ না করবে যে তারা যে অন্যায় অত্যাচার এই 16 বছরে ফেসিবাদের চূড়ান্ত ফর্মে নিয়ে গেছে, আইন বিভাগ, শাসন বিভাগ থেকে আরম্ভ করে কোনটা দখলে রাখলে কি হয় সেগুলি আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ সাক্ষী। যার কারণেই ওনারা রাস্তায় নেমে এসেছিলেন। আমি নিজে জেল খেটেছি। ক্লাসিক্যাল ফ্যাসিজম এস্টাবলিশ করার জন্য যা যা করার সব করেছে। ক্লাসিক্যাল ফ্যাসিজম কেন করেছিলেন? সারা জীবন মাইক্রো ফ্যাসিজম বলেছিলেন, আমি বলছিলাম নিউ ক্লাসিক্যাল ফ্যাসিজম। নিউ ক্লাসিক্যাল ফ্যাসিজম, হ্যাঁ। এবং তাদের ধারণা, তার বাপ এবং মেয়ে দুইজনেরই ধারণা, এই দেশটা আমাদের। জনপ্রিয় থাকে তার জনগণের কাছে। শেখ হাসিনা তো জনপ্রিয়তা হারিয়েছিল। এটা হিটলার ছিল, হিটলারও তো জনপ্রিয় ছিলেন। হিটলার ওয়াজ ইলেক্টেড বাই হিজ পিপল, কিন্তু হাসিনা ওয়াজ নট ইলেক্টেড। না, হাসিনা জনগণকে বিশ্বাস করতে পারেনি, জনগণকে বিশ্বাস করতে পারেনি বলে। এবং উনি এক জায়গায় আমাকে, একজন তার খুব কাছের লোক আমাকে একদিন বলছে, আমি ওই পরের দিক থেকে সেনাবাহিনী, হ্যাঁ, আমি তার প্রতি আমার যে ধারণা ছিল, আমি বলছে তাকে যে I hate these people of this country because they have not protested. আমার বাপকে হত্যার পরে প্রটেস্ট করে নাই, এই জন্য I hate. তার মানে তিনি এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্যই বসেছিলেন। I hate army because they have killed my father. And I hate Awami League because they have not raised any voice. এটা হলো শেখ হাসিনার নিজস্ব বক্তব্য, এবং উনি এসেছিলেন এই দেশের মানুষকে শিক্ষা দিতে, প্রতিশোধ নেবার জন্যই উনি এসেছিলেন শেখ হাসিনা, এবং উনি প্রতিশোধ দিয়েছেন এবং চূড়ান্ত নিউ ক্লাসিক্যাল ফ্যাসিজম। কিন্তু উনি বোঝে নাই, উনি একটা জিনিস ইতিহাস পড়েন নাই বা ইতিহাসকে নিরীক্ষণ করে নাই, যে জনগণকে শিক্ষা দেওয়া যায় না। পৃথিবীর ইতিহাস বলে, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, চায়নার রেভলিউশন বলেন, এই যে রাশিয়াতে যখন লেনিনের ভাই আলেকজান্ডারভকে ফাঁসি দেওয়া হয় জারেরা, লেনিন তখন 10 বছরের শিশু। তো লেনিন বলছিলেন দে হ্যাভ টু পে ফর দিস। ইয়েস, জারদেরকে পে করতে হয়েছিল, হাসিনাকেও পে করতে হলো। তারপরে আপনার মাও সেতুংয়ের প্রথমা স্ত্রীকে যখন হত্যা করা হয়,
তখন মাওসেতুংও বলেছিলেন দে হ্যাভ টু পে ফর দিস। তো চিয়াং কাই শেকদের যারদেরকে পে করতে হয়েছে, ঠিক হাসিনাকেও এটার জন্য পে করতে হবে। শুধু বিচার নয়, এরা যেই মানে বাংলাদেশে যাতে স্বৈর শাসকরা ফিরে আসতে না পারে, সমস্ত রাস্তাগুলো সকল দলের সাথে আলোচনা করে এই রাস্তাগুলো বের করে, এটার উপরে মানুষ কিন্তু এখনো ভুলে যাচ্ছে যে এই যে ফেসিবাদ বিরোধী যে আন্দোলনটা ভুলে যাচ্ছে না, এটাকে ভুলে গেলে চলবে না, এটাকে জিয়ে রাখতে হবে এবং কোন কোন জায়গায় এটা গবেষণা করতে হবে এবং এই ফান্ড সরকারকে পর্যাপ্ত ফান্ড দেওয়া, এটার জন্য গবেষণাগার, লাইব্রেরি, পড়াশোনা এবং এটার থেকে পত্রিকা পাবলিকেশন করতে হবে এবং বিদেশিদেরকেও এটার জন্য গবেষণা করার সুযোগ দিতে হবে। কারণ বাংলাদেশে আমরা চাই না যে আর কোনো ফেসিবাদ বাংলাদেশে আসুক। উমামা ফাতেমা, ঢালি ভাই যেটি বলছিলেন যে ফ্যাসিবাদ নিয়ে যে প্রক্রিয়ায় ফ্যাসিজম রোল করেছে, শেখ হাসিনা আসলে প্রতিশোধ নেবার জন্যই এই বাংলাদেশে ছিলেন এবং তিনি এই জনগণকে বা এই প্রশাসনকে বিশ্বাস করতেন না, ভালোবাসতেন না, অনু করতেন না। আপনিও কি একমত ওনার সাথে? আমরা গত 15 বছর আসলে শেখ হাসিনার যে ধরনের শাসনামল দেখে বড় হয়েছি, আমরা তো আর বিষয়গুলোকে এতটা একাডেমিক ওয়েতে কখনো বোঝার সুযোগ হয়নি। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা যেটা দেখেছি যে হিটলারের সময়ে তার যে কলোনি এক্সপেনশনের জন্য সে যখন যুদ্ধে লিপ্ত হচ্ছে, তখন কিন্তু তার নিজের এরিয়াতে সেটা সাপোর্ট আছে। বা ইতালিতে মুসোলিনির বিরুদ্ধে ক্ষোভটা কোন জায়গায়? এটা তো না যে মুসোলিনি ফ্যাসিজমের জনক, এটার জন্য তো আর মুসোলিনির জন্য ক্ষোভ না, বরং ইতালির মধ্যে ক্ষোভটা ছিল যে মুসোলিনি ফ্যাসিজম কায়েম করে সে এটা টিকিয়ে রাখতে পারেনি। মানে সে যুদ্ধ করবে কিন্তু সে জিতলো না কেন, এটা জায়গায় ছিল ইতালির জনগণের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছিল এই জায়গা থেকে। কিন্তু শেখ হাসিনার যে অথরিটেরিয়ান রুল, আমি কেন এটাকে অথরিটেরিয়ান বলছি, যখন 2023 সালে নভেম্বরের 2 তারিখ টাইম ম্যাগাজিন একটা রিপোর্ট করে, যেটা একদম অফিসিয়ালি সেটা লেখা ছিল যে বাংলাদেশ হ্যাজ টেকেন অ্যান অথরিটেরিয়ান টার্ন আন্ডার শেখ হাসিনাস বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি। তো এই যে ইন্টারন্যাশনালি একটা রেজিমকে আসলে অথরিটেরিয়ান হিসেবে ট্যাগ দেয়া, এটা হয়েছে কেন? এটা আসলে ফ্যাসিস্ট তারা বলেনি, কেন এটাকে অথরিটেরিয়ান বলেছে? কারণ জনগণের মধ্যে শেখ হাসিনা আসলে সম্মতিটা উৎপাদন করতে পারেনি, কিন্তু একটা কর্তৃত্ব কিন্তু সে কায়েম করতে পেরেছিল, সেজন্য এটাকে একটা কর্তৃত্ববাদী শাসন বলা হয়। এখন ফ্যাসিবাদী কি কর্তৃত্ববাদী, এগুলো খুবই একটা ভেগ টার্ম এবং জনগণের সাথে আমি মনে করি না যে এটা খুব গভীর ইয়ে আছে। কিন্তু শেখ হাসিনা যেটা করেছে, সে বিভিন্ন শাসন থেকে এগুলো এই বিভিন্ন যে অথরিটেরিয়ান যে কি বলে যে উপাদানগুলো, সেগুলোকে সে পিক অ্যান্ড চুজ করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করেছে। যেহেতু পুলিশ থেকে প্রশাসন সবকিছুই আসলে শেখ হাসিনার পকেটে ছিল এবং তার একমাত্র লক্ষ্য ছিল দমন পীড়ন করে দেশের মধ্যে চুরি, দুর্নীতি, লুটপাট এগুলোকে জায়েজ করে তোলা। এ কারণে শেখ হাসিনা কিন্তু বিভিন্ন দেশ থেকে তার উদাহরণগুলো সে ব্যবহার করে। ভারতে দেখা যাচ্ছে মোদি যেভাবে করে ভারতে একটা হিন্দুত্ববাদী শাসন কায়েম করতে আগ্রহী, সেই একই পলিসি কিন্তু শেখ হাসিনা নতুন করে এখানে ব্যবহার করেছে বাংলাদেশে। এবং শেখ হাসিনার যে মানে শেখ হাসিনা কেন আসলে একটা অথরিটেরিয়ান রুল হয়ে উঠতে পারলো, বিকজ সে তার যত ধরনের বিরোধী শক্তি আছে তাদেরকে সোসাইটির মধ্যে ডিলেজিমেট করে দিতে পেরেছে। মানে সোসাইটির মধ্যে তার বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ওই পরিমাণ শক্তিশালী হয়ে উঠতে পারে নাই, যেটা শেখ হাসিনা একটা খুবই কমন টার্ম দিয়ে ব্যবহার করতো যে বিকল্প তো নেই। তো সাধারণ জনগণের মধ্যে সবসময় কিন্তু এই ভয়টা থাকতে যাচ্ছে, বিকল্পতে নেই। তো এইভাবেই কিন্তু একটা নিউ ফ্যাসিজম, যেটা ঢালি ভাই বললেন যে এই ফ্যাসিজমটা ঠিক একদম টপ টু বটম সব জায়গায় কনভিন্স করে উনি একটা ফ্যাসিজম কায়েম করছে, বিষয়টা এরকম না। এখানে একই সাথে একটা প্রচন্ড কর্তৃত্ববাদী শাসন, যেখানে পুলিশিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা। আরেকটি কোশ্চেন আপনার কাছে একটু জানতে চাই উমামা, ছাত্রলীগ যুবলীগের কিছু নেতার মধ্যে কিশোরদের অস্ত্র নেয়া এবং বীরত্ব প্রদর্শনের পর তা ফিরিয়ে দেয়া, ক্লাসিক্যাল ফ্যাসিবাদের মিলিট্যান্ট যুব সংঘগুলোর কার্যক্রমের সাথে এর কোনো সাদৃশ্য আছে কিনা? আওয়ামী লীগ দেখেছে যে আমাদের হিস্টোরিক্যালি যেহেতু
পুরো 60 দশক জুড়ে ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করেছে, তাই ক্যাম্পাসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এখানে বাংলাদেশের রাজনীতির 50% তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে। এই জায়গা থেকেই কিন্তু তারা ছাত্রলীগকে একটা বড় টুলস হিসেবে ব্যবহার করেছিল। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রত্যেকটা ডিগ্রি কলেজ বলি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করার জন্য এই ছাত্রলীগকে ব্যবহার করে। আর যুবলীগগুলোকে তারা ব্যবহার করে কিন্তু আমাদের যে এলাকা পর্যায়ের যে বিভিন্ন ছোট ছোট গ্রুপগুলো তৈরি হওয়া, সে সবকিছুই আসলে মনিটরিং এর জন্য তারা যুবলীগকে ব্যবহার করে। আমরা দেখেছি যখন 2012-তে বিশ্বজিৎকে কুপিয়ে হামলা করা হয়, এটার পরবর্তীতে কিন্তু বোঝা যায় যে কিভাবে ছাত্রলীগ যুবলীগ তারা একদমই তাদের ন্যূনতম পরিমাণ বিরোধিতাও আসলে আর মেনে নিবে না। এটার ফলাফল হিসেবেই কিন্তু শেখ হাসিনার পতনটা এতটা বাজেভাবে হয়েছে, কারণ সে কাউকে মুভ করতে দেয়নি। জি উমামা, আপনার কাছ থেকে শুনবো। ঢালি ভাই, আপনার কাছ থেকে আরেকটু শুনে আসি। একটি সংবাদে দেখলাম বিচার হলেও বিদ্রোহের কারণ নিয়ে সংশয়, পিলখানা হত্যাকাণ্ডের 7 বছর, দৈনিক প্রথম আলোর খবর ছিল। এবং একই সাথে সাগররুনি হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলেছিলেন। এক যুগ পেরিয়ে গেল, তবুও বিচার শেষ করলো না গত সরকার, নাকি এটি গত সরকারের বিচার করবার কোনো উদ্দেশ্য ছিল? সাগররুনি এবং বিটিআর বিদ্রোহের যে এটি আসলে বিডিআর হত্যাকাণ্ডটা তো খুবই রহস্যের। এটা এখনো আমি আদৌ এই হত্যাকাণ্ডের বিচার হবে কিনা আমি এখনো, যদিও আমি চাই এটার বিচার হোক, কিন্তু আমি সন্দিহান যারাই ক্ষমতায় আসুক বা এখনো যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব হবে কিনা। কেন মনে হচ্ছে এরকম, ছোট্ট করে যদি বলেন? কারণ যদি আপনার সমস্ত অ্যারোগুলো দেখাচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে একটি পার্শ্ববর্তী একটি দেশ এখানে জড়িত, হ্যাঁ, এবং যদি ওই থিওরি আপনি নেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের হ্যাঁ মানে একে দুর্বল করার জন্য, একে সাবঅর্ডিনেট করার জন্য যদি এটা করে থাকে, তাহলে আপনাকে ওই দিকে তীর দিতে হবে। এবং ওই দিকে তীর দিয়ে বিচার করা সেটার জন্য মানে এই ধরনের সরকার পারবে কিনা আমার সন্দেহ। এটার জন্য একটা বিপ্লবী সরকার দরকার, যেটি করবার সুযোগ ছিল আমাদের। আমরা তো কেউ বিপ্লবী না। বিএনপি ইজ এ ডেমোক্রেটিক বুর্জুয়া পলিটিক্যাল পার্টি, এবং অন্য যারা আছে জামাত, এগুলিও বুর্জুয়া পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, তো কাজেই এই বিচার, এটা নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু আলটিমেটলি যে এক ধরনের সংশয় থেকেই যায় বিচার, মানে মূল যে কারণ সাগররুনি হত্যাকাণ্ডের বিচার কেন করলো না? সাগররুনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা জড়িত ছিল। এটা তো ইতিহাস আমরা যা পাই যে তাদের যে এই মানে সামিট গ্রুপ আছে, তারপরে ওই শেয়ার মার্কেট আছে, সেখানকার যে অনুসন্ধানী রিপোর্ট, এই অনুসন্ধানী রিপোর্ট যদি পেয়ে যায় তাহলে সরকারের হতে পারে। এখনো এই সাগররুনির কেস, এরা কিন্তু শেখ হাসিনা চলে গেছে, তার প্রেতাত্মারা কিন্তু চলে যায়নি। আর এই সোসাইটিটা এরকম, এই সোসাইটি এদেরকে ধারণ করে, এবং ডেমোক্রেটিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে এরা নেগোসিয়েশন করে চলে। আর বিপ্লবী দলগুলো বাংলাদেশে তো মানে 5ই আগস্ট কোনো বিপ্লব হয়নি, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 90-এর গণ আন্দোলন, এটা একটু বৃহৎ পরিসরে হয়েছে, এটা একটা অন্য প্রেক্ষাপটে। কিন্তু এটা কোনো নতুন স্বাধীনতাও না, এটা কোনো বিপ্লবও না। যে দেশে বিপ্লব হয়, বিপ্লবীরা পারে এই ধরনের বিচার করতে। তো কাজে বাংলাদেশে আগামী নির্বাচনেও বিপ্লবীদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কাজেই এই ধরনের বিচার হওয়ার এক ধরনের ধোঁয়াশার মধ্যে থেকে যায়। উমামা ফাতেমা, ঢালি ভাই যেটি বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি এখনো সন্দেহ সংশয়ের মধ্যে আছেন। যদি এক ধরনের বিপ্লবী সরকার হতো তাহলে হয়তো বা হতে পারতো, কিন্তু ভবিষ্যৎ যে সরকার আসবে, বর্তমান যে সরকার আছে, তারাও এই ন্যায় বিচার পারবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ সংশয় প্রকাশ করছেন। আপনি কি মনে করেন? গত ডিসেম্বর মাসে যখন একবার কথা হয়েছিল যে এই বিটিআর হত্যা নিয়ে একটি কমিশন গঠন করা হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয় নাই। তখন কিন্তু আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাই যে যেভাবেই হোক এখানে একটা
বিডিআর হত্যাকাণ্ডে একটা সুরাহা হওয়াটা জরুরি। এই বিডিআর বিদ্রোহকে ঘিরে আসলে যেভাবে করে ঢালাওভাবে বিডিআর অফিসারদেরকে তখন গ্রেফতার করা হয়েছিল, এবং শেখ হাসিনা এবং আমাদের পাশের দেশ ভারত, তারা কিন্তু এটা সবাই জানে যে এটা কিভাবে করে আসলে একটা প্লট করা হয় পুরো ঘটনাটাকে। এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সাধারণ মানুষ বলি বা আমাদের ছাত্ররা, আমরা সবাই কিন্তু সরকারের প্রতি ওই ধরনের সহানুভূতিশীল এবং সরকারের প্রতি ওই ধরনের সহযোগিতামূলক আচরণ করতে চাই। গত 15 বছর আমরা কি দেখেছি, যে সাগররুনি হত্যাকাণ্ডের ঘটনাই দেখেন বা মুশতাক হত্যাকাণ্ডের ঘটনা, যে কোনো ঘটনা আপনি দেখেন, এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কখনো কোনো উত্তর পাইনি যে কেন এই মার্ডারগুলো হলো। এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার এসে এই বিচারটা করতে না পারে, তাহলে কিন্তু সবার মনে একটা ক্ষত রয়ে যাবে। এখানে বর্তমান যে সরকার আছে, বর্তমান সরকারের এক ধরনের জন আকাঙ্ক্ষার সরকার, জন আস্থার সরকার, যদিও গণভোটে নির্বাচিত সরকার না, তারপরেও মানুষের আস্থা এবং এক ধরনের আকাঙ্ক্ষা তো কাজ করেছে। তা এত মানুষের সমর্থন, এত রক্তের উপর দিয়ে আসা একটি সরকার কেন সফল হবে না বলছেন আপনি? কারণ মানুষ তো আসলে এখন রাস্তায় নেই, মানুষ তো সবাই যার যার কাজে ফিরে গেছে, মানুষ তার নিজের জীবনে ফিরে গেছে। এখানে যারা রাস্তায় আছে, একটা হচ্ছে ছাত্রদের পক্ষ, একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। আসলে সবারই তো একটা সম্মিলিত প্রেশার আসলে সরকারকে একটা দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা যদি সরকারের দিকে তাকাই, তারা অনেক বিষয়ে কিন্তু কিছুটা দোলাচলে পড়ে গেছেন, যে কতটুকু তারা সংস্কারটা করতে পারবেন বা কতটুকুই বা তারা নির্বাচনের আগে দেশটাকে একটু ঠিক করতে পারবেন। এই নিয়ে কিন্তু সরকারের মধ্যেও কিন্তু শঙ্কা আছে। এটা বিকজ তারা ওই ঐক্যমতটা আসলে সকলের মধ্যে রক্ষা করতে পারছে না। এখন যে কোনো কিছুর আসলে পূর্ব শর্ত হচ্ছে জাতীয় ঐক্যমত, এবং আমরা যদি বিডিআর হত্যাকাণ্ডের যদি আমরা এখানে বিচার চাই, তাহলে এই ঐক্যমতটা রক্ষা করে সামনে আগানোটা জরুরি। এবং আমি বিশ্বাস করি যে সরকার চাইলে এটা পারবে, এবং সরকার একটা উদ্যোগও নিয়েছে। রিসেন্টলি কিন্তু বিডিআর অফিসারদের ছাড়া হয়েছিল অনেককেই, এবং সামনের দিনেও সরকারের, এবং এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সমাধান সামনের দিনগুলো। আপনি যে কথা বললেন যে ঐক্যমত ছাড়া তো সংস্কার বা পরবর্তী নির্বাচন কোনোটি আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনি কি মনে করেন? ঐক্যমতের কথা যেহেতু এসছে এখানে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি জাতীয় ঐক্যমত কমিশন তারা তৈরি করেছেন, এবং এই ঐক্যমত কমিশনের মেয়াদ রাখা হয়েছে 6 মাস পর্যন্ত, এবং বারবার কিন্তু এখানে বসা হবে। তো বলা যায় যে এটা ঠিক জাতীয় সরকার না, কিন্তু একটা জাতীয় সরকারের একটা প্রোটোটাইপ। মানে এখানে সবার সাথে মতামত সরকার পক্ষ থেকে শেয়ার করা হবে। সংস্কারের যে রিপোর্টগুলো এসেছে, সেই রিপোর্টগুলোর একটা মতামত নেওয়া হবে সকলের কাছ থেকে। তো এটা বলা যায় যে সরকারের পক্ষ থেকে একটা পজিটিভ উদ্যোগ, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সবাই কিন্তু বুঝতে পেরেছে যে এই মুহূর্তে যদি দেশের স্থিতিশীলতা রক্ষা করতে হয়, তাহলে প্রাথমিকভাবে তাদের এই ঐক্যমতটা রক্ষা করাটা জরুরি। মামা, আপনাকে ধন্যবাদ। ঢালি ভাই, একই বিষয়ে আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে কি জাতীয় ঐক্যমত সম্ভব বর্তমান বাস্তবতায়? আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের অনাস্থা দেখা দিয়েছে, নানান ধরনের বিতর্কও আসছে। যদিও গণতন্ত্রে বিতর্ক থাকবেই, এটি গণতন্ত্রের আসলে সৌন্দর্য। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য চান কিনা, এ ব্যাপারে ওনার আন্তরিকতা কতটুকু, সেই জায়গাটায় প্রশ্ন। জাতীয় ঐক্য চাইলে, যেমন আমরা দেখলাম পার্শ্ববর্তী দেশের বিষয়ে উনি যখন ডাকলেন, সবাই এক বাক্যে সাড়া দিয়ে গেল। কিন্তু এরপরে বা এর আগে দেশে এত সংকট, সংস্কার, নির্বাচন, উনি কিন্তু কখনোই রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করার কোনো ব্যবস্থা নেন। আসলে এখন কি করা উচিত সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা থেকে বলবো, দিস ইজ এ হাইলি পলিটিক। ওনারা বলে যে ওনারা রাজনৈতিক সরকার না। একটা গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় আসে, উনি একটা নির্বাচন দিতে চান, উনি সংস্কার করতে চান, তারপরে বলে আমরা অরাজনৈতিক। এই যে সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলে, এটা তো অরাজনৈতিক সরকার নয়, এটা একটা হাইলি পলিটিক্যাল সরকার। একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা এখানে ক্ষমতায় আসছে। একটা ফ্যাসিস্টকে সরায়া নতুন কিছু ব্যবস্থা রাষ্ট্রের সাথে বন্দোবস্ত করার জন্য আসছে। তাহলে এটা অরাজনৈতিক হইলে কি? এই ব্যাখ্যাই তো তাদের সাথে একমত নই আমি। সেকেন্ড আসেন যে ইলেকশন, নির্বাচন না সংস্কার,
ওনাদের ভিতরে কেউ বলতেছেন যে সংস্কারের মধ্য দিয়ে শেষ হবে, তারপরে নির্বাচন। তাইলে তো আমার মনে হয় 1 বিলিয়ন ইয়ার লাগবে, মানে সংস্কার শেষ করতে হলে। সংস্কার তো শেষ হওয়ার না, এটা একটা চলমান বিষয়। আমরা কোথার থেকে আজকে এখানে আসি, কয়েন আসিল, কয়েন নাই, এখন বিটকয়েন চলে আসছে ডিজিটাল যুগে। তো সংস্কার প্রতিনিয়ত, এটা ইচ্ছা নিরপেক্ষ, সরকার করুক বা না করুক, সামাজিক কারণেই, সামাজিক অগ্রগতির কারণেই কিন্তু এই সংস্কারগুলো চলতে থাকবে। আর সংস্কার আমরা শেষ করতে চাই ডালি ভাই। সংস্কারটা ভালোভাবে হয় যদি এটার পিছনে সরকার থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে আগে গণপরিষদের নির্বাচন হবে, তারপরে পার্লামেন্ট ইলেকশন। এই বিতর্ক আছে। জামাতের সাথে জামাত প্রপোর্শনাল ইলেকশন চায়, জামাত চায় স্থানীয় সরকার নির্বাচন আগে, আরো 2-1টা দল চায়। সরকারের একজন উপদেষ্টা বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচন। আরে বাবা, বর্তমান যে রাজনৈতিক কাঠামোতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো তোমরা রক্ষা করতে পারছো না, সেখানে একটা জাতীয় নির্বাচন থেকে বিশাল যজ্ঞ হচ্ছে স্থানীয় নির্বাচন। এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে হয়, যে বিশৃঙ্খলা হবে এর মধ্য দিয়া দেখা যাবে জাতীয় নির্বাচন বিঘ্নিত হবে। তবে দেশকে বাঁচাইতে হইলে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখতে হইলে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটা নির্বাচনের দিকে যাওয়াই হচ্ছে এই সরকারের কাম্য। ধন্যবাদ আতাউর রহমান ডালি, ধন্যবাদ উমামা ফাতেমা, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।